আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমাকে দেখছেন আপনারাও সবাই অনেক ভালো আছেন। সকাল 8:30। আমি এখানে টুনা ফিশের কাবাব বানাবো বলে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বসেছি। এটা মূলত 16ই ডিসেম্বরের একটা ভিডিও আপনাদের কাছে যাচ্ছে। 16ই ডিসেম্বর আমি আমার দেবর, আমার যা এবং তাদের ফ্যামিলি সহ আমার বাসায় ইনভাইট করেছিলাম। যেহেতু বন্ধের একটা দিন ছিল, তো ভাবলাম সবাই তো আজকে ছুটিতে আছে এবং আমারও দৌড়াদৌড়ি ছুটিটা নেই, তাহলে না হয় একসাথে বসে আমরা সবাই লাঞ্চ করব। এবং সেই চিন্তা থেকেই ওদেরকে ডেকেছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই এসেছিল। খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি এবং সেটারই প্রিপারেশন, সাজানো গোছানো সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ভুটানে একটা সময় ছিল যখন প্রতি মাসেই আমার বাসায় পার্টি হতো এবং সেটা অল্প কিছু মানুষের না, মোটামুটি 20-25 জন থেকে শুরু করে 40-45 জন পর্যন্ত আমার বাসায় পার্টিতে আসতো এবং আমি একা হাতে সব কিছু সামলাতাম। বাংলাদেশে এসে আমি অলস হয়ে গেছি নাকি আমার বয়স বেড়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না। এত অল্প সংখ্যক মানুষের একটা দাওয়াত, সেটা রেডি করতেই যেন আমার মনে হচ্ছে ইস কত কাজ পড়ে আছে, কত কাজ করতে হবে। টুনা ফিশের কাবাবটা সম্পর্কে একটু বলি। আমি 1 ক্যান টুনা ফিশ নিয়েছি, তার সাথে কিছু আলু নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করেছি চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, অল্প একটু ম্যাগি মশলা এবং বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। বাস এগুলো সব কিছু দিয়েই আমি এই কাবাবটা তৈরি করেছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, আমি দেইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে বেরেস্তা, জিরা গুঁড়া, ম্যাগি মশলা এগুলির আলাদা আলাদা স্মেল আছে, সেখানে ধনিয়া পাতা অ্যাড না করলেও চলে। তো আমি মূলত এভাবেই মাঝে মাঝে বানাই। আর টুনা ফিশের কাবাবটা করতে আমার অনেক বেশি সহজ মনে হয়, প্যারাটা কম লাগে। তো সেই জন্য এরকম পার্টিগুলোতে সহজ আইটেম হিসেবে আমি এটাকে ব্যবহার করি। এ পর্যায়ে কিন্তু আমি কোনো ডিম অ্যাড করিনি এখানে, তবে ঝালটা কম লাগছিল বলে আমি এখানে খানিকটা কালো গোলমরিচের গুঁড়া এবং আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। চাইলে কাঁচামরিচও অ্যাড করা যায়, কিন্তু আজকে আমি কোনো কাঁচামরিচ এখানে দেইনি। তো এভাবে পুরো কাবাবটাকে রেডি করে শেপ দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব। নিচের ফ্রিজেই রাখবো, ডিপ করব না। তারপর এটাকে আমি ডিমের কোডিংয়ে কোট করে নিয়ে এপাশ ওপাশ দুপাশই ভালো করে ভেজে নেব। দেখতে খানিকটা জালি কাবাবের মতন হলেও খেতে কিন্তু খারাপ লাগে না। আমার মতন যারা ফাঁকিবাজ রাঁধুনি আছেন চাইলে টুনা কাবাবটা ট্রাই করতে পারেন। ব্যাপারটা হলো, বাংলাদেশে টুনার ক্যান কত করে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় আমি জানি না। আমার কাছে প্রায়ই কিন্তু ভুটান থেকে টুনার ক্যান আসে, কারণ আমার বাচ্চারা টুনা কাবাব খেতে খুব পছন্দ করে এবং আমি নিজেও বেশ কিছু টুনার ক্যান নিয়ে এসেছিলাম। আর তাছাড়া ইউনির খুব পছন্দের একটা খাবার হচ্ছে টুনা, তো আমি মাঝে মাঝেই একটু করে ক্যান থেকে ওকে দেই। আমি জানি না ঢাকায় কোথায় আমি এটা খুঁজবো, তবে অবশ্যই ঢাকায় অ্যাভেলেবল সেটাও আমি জানি। আর ভুটানে টুনার ক্যান খুব সস্তায় পাওয়া যায়, সম্ভবত 65 নিউট্রাম কিংবা 70 নিউট্রামের মতন। তো আমার ম্যাক্সিমাম ক্যানগুলো ভুটান থেকেই আসে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাবাবের পুরো মিশ্রণটা মিক্স আপ করা শেষ। আমি এখন কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এগুলোকে তো আমি বললামই যে নিচের ফ্রিজে রাখবো, এটাকে আমি ডিপেও রাখবো না। আমার দাওয়াতটা যেহেতু দুপুরবেলা, কাজেই কাবাবগুলোকে 2-3 ঘন্টা নিচের ফ্রিজে রেখে ভেজে নিলেই চলবে। এটার জন্য ডিপে রেখে ওইভাবে ফ্রোজেন করবার কোনো দরকার নেই। গতকালের প্রোগ্রামে সবচেয়ে বেশি মিস করেছি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়িকে। তারা থাকলে এই প্রোগ্রামটা যেন আরও বেশি প্রাণ পেত। আর গতকাল ছিল আমার আরেক জায়ের জন্মদিন। আমি জানি ও আমার ভিডিওটা দেখবে, সেজন্যই ওকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। বিনু, হ্যাপি বার্থডে। যাই হোক, ওদিকে 2 হাতে রান্নার সামাল দিতে দিতে মেয়েদের চিল্লাচিল্লি শুনে একটু মেয়েদের রুমে এলাম।
আজকাল ইউনি এইভাবে আলমারির উপরে ঘুরে বেড়ায়। আলমারির উপরটা অনেক বেশি নোংরা ধুলাবালি, কিন্তু তার ওই জায়গাটাই আজকাল খুব ভালো লাগে। তাকে যদি কোনো রুমে আটকানো হয়, তাহলে সেই রুমে যেটা আলমারি থাকবে সেই আলমারির উপর দিয়ে সে ঘুরে বেড়াবে। যেমন এটা মেয়েদের রুমের আলমারি, সারা যে রুমে পড়াশোনা করে দাদুর রুম, সেই রুমের আলমারিতে সে ঘুরে বেড়ায়। আমার রুমে রাখলে আমার রুমের আলমারিতে ঘুরে বেড়ায়। তো তার এইসব টারজান মার্কা লাফালাফি চলছে, সেসব দেখলে তো আমার হবে না। আমি এই দিকে চলে এসেছি, একটু চাইনিজ ভেজিটেবল করব। প্রথমেই আমি চিংড়ি এবং মুরগির বুকের মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার পেঁয়াজের সাথে সেগুলোকে দিয়ে একটু হাই হিটে ভেজে নিলাম, আর আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। সেভাবে আসলে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না। আসলে পার্টির দিনগুলোতে কিংবা এরকম দাওয়াতের দিনগুলোতে ক্যামেরা ওপেন করে রান্না দেখানো, ঘর গোছানো একটু টাফ হয়ে যায়। তার মধ্যে ছোটো দিনের বেলা, তো সব কিছু যে আপনাদের সাথে A to Z পুরোপুরি তুলে ধরতে পেরেছি সেটা সম্ভব হয়নি। তবে অফ ক্যামেরা অন ক্যামেরায় যতটুকু পেরেছি কাজ করেছি এবং চেষ্টা করেছি আপনাদের মাঝে টুকটাক সেটাকে শেয়ার করতে। চাইনিজ ভেজিটেবলটা তৈরি করতে করতেই ওদিক থেকে টিংটং করে আওয়াজ পাচ্ছি। আমার মেয়েরা এসে বলছে এই পার্সেল এসেছে, ওই পার্সেল এসেছে। দারাজ 12 থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আসছে। মানে যেদিন ঘরে আছি ভাবছি ঘরের কাজ করব, সেদিনও যেন আমাকে অনেক বেশি ছোটাছুটি করেই কাজ করতে হচ্ছে, ধীরে সুস্থে কিছু করতে পারছি না। আর এই ভেজিটেবলে আমি জাস্ট এরকমভাবে 2 টুকরো করে ভেঙে মরিচগুলো দিয়ে দিয়েছি, খুব বেশি ঝাল হয়নি। আর এর সাথে অ্যাড করেছিলাম খানিকটা কালো গোলমরিচের গুঁড়ো, এবং সবার শেষে একটু পানি দিয়ে আর কর্নফ্লাওয়ার গুলিয়ে এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম। সেভাবে রেসিপি বলবার দরকার নেই, আমার আপুরা অনেক ভালো পারেন আমার থেকে। আমার এই বগা মার্কা রেসিপি আপনাদের না জানলেও চলবে। তো আমি যেভাবে করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। তো চাইনিজ ভেজিটেবলটা হতে হতে এখন কিন্তু 11টা প্রায় বেজে গেছে। আমাকে আরও অন্য বেশ কয়েকটা আইটেম করতে হবে। আজ অবশ্য মেইন ফুডের সাথে আমি গরুর মাংস রান্না করিনি। আমি আমার দেবরদেরকে বলেছিলাম যে গ্রামের থেকে 2টো হাঁস এসেছে, তোমরা আসো, তোমাদেরকে হাঁসের মাংস খাওয়াবো। সেই হিসাবেই ওরা আরও আমার এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেছিল, হাঁসের মাংস খাবে বলে। শুধু রান্না করলে তো হবে না, ঘরটাও তো একটু গুছিয়ে নিতে হবে। ভাবলাম ডাইনিং এবং তার আশেপাশে যে অংশগুলো আছে সেগুলোকে একটু চটজলদি গুছিয়ে নিই। তেমন নতুন কোনো লুক ক্রিয়েট করিনি, অ্যাজ ইউজুয়াল যা থাকে সেটাই করেছি। আজকে অনেক দিন পর দীপা আপু যে আমাকে ফ্লাওয়ার ভাসটা গিফট করেছিল, সেই ফ্লাওয়ার ভাসটাই বের করলাম। ভাবলাম একটু অন্যরকম কিছু এখানে দিয়ে দেই। আর এই ক্যাবিনেটের উপরটা আগেও যেইভাবেই সাজানো ছিল সেভাবেই রেখেছি, নতুন করে কোনো কিছুই সাজাইনি। আসলে নিজেদের মানুষজন, সেজন্য খুব বেশি সাজানোর তাগিদও অনুভব করিনি। যা আছে যেটুকু আছে ঠিকঠাক মতন গুছিয়ে রাখতে পারলেই হলো। আর এখানে তো নাহারের কাছ থেকে নেওয়া এই মেটটা আমার যে কী পছন্দ হয়েছে, এই কর্নারটা দেখলে না আমার নিজেরই মন ভালো হয়ে যায়। এত ভালো লাগে আমার এই জায়গাটা দেখতে। আমার ইউনিটে যদি আরেকটা শোপিস ভেঙে না দিত তাহলে দেখতে নিশ্চয়ই আরও বেশি সুন্দর লাগতো। কী আর করা, সবই কপাল। আর এই পাশে জুতার স্ট্যান্ডের উপরেও যা আছে যেভাবে আছে সেগুলোই রেখেছি, খালি ফার্নিচারগুলো ধুলোবালি সব মুছে পরিষ্কার করেছি। নতুন করে কোনো নতুন লুক ক্রিয়েট করা হয়নি। অন্যদিকে মেয়েদেরকে বলেছি তাদের বেডরুমগুলো গুছিয়ে নিতে, আর আমি আমার বেডরুম প্রথমেই গুছিয়ে বের হয়ে চলে এসেছিলাম। ওদিকে কাজ করতে করতে এদিকে কিন্তু আমার হাঁস রান্নাটাও মোটামুটি করা শেষ। আসলে অনেকগুলো রান্নারই আমার ক্লিপ নেওয়া হয়নি, যখন মনে পড়ছে তখন একটুখানি করে মোবাইলটা অন করছি। খুব কঠিন হয়ে যাচ্ছিল ভিডিও নেওয়াটা। এখন যখন ভয়েস দিতে বসেছি বারবার মনে হচ্ছে আহা ওই ক্লিপটা থাকলে ভালো হতো, এখানে এই জিনিসটা দেখাতে পারলে ভালো হতো। যেমন আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি যে কাবাব ভেজেছিলাম আমি কিন্তু ফুল ভিডিও করেছি, এখন সেই ক্লিপ পাওয়া যাচ্ছে না। কারণটা কি জানেন, ওখানে যে ভিডিও করবার অপশনটা আছে সেখানে আমি চাপই দেইনি, সেটা ওভাবেই অফ ছিল। সে অবস্থাতেই আমি এত বড় কাবাবের ভিডিও করে রেখেছিলাম নিজের মনে মনে। এখন ভাবেন কি একটা অবস্থা আমার। যাক, যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এটা একেবারে ডাইনিংয়ের অংশ। আমার দেবর এবং ওর ওয়াইফ চলে এসেছে। এটা আমার 3 নাম্বার দেবর। এই যে সুন্দর দুটো হাত আমাকে হেল্প করে দিচ্ছে, কাজে সাজিয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, এটা আমার যা। আর ও আমাকে কালকে অনেক হেল্প করেছে। ওকে খুবই মিষ্টি লাগছিল দেখতে, ও সুন্দর একটা শাড়ি পরে এসেছে। আমি যখন বললাম সুন্দর করে আমি একটু ভিডিও নেই,
তখন সে আমাকে বলল, এই যে দেখুন আমি সুন্দর চুড়ি পরে এসেছি, চুড়ির ভিডিওটাও নিন। ওকে আসলে কালকে সত্যি খুব ভালো লাগছিল, মাশাআল্লাহ। তো আসলে আত্মীয়স্বজন আসলে এবং এরকম একটা আনন্দঘন পরিবেশ একসাথে হলে কিন্তু ভালোই লাগে। ওকে বললাম, ভালো করে একটু চুড়িটা ঝাঁকিয়ে দাও তো, তখনকারটা ভালো আসেনি। তো সেই জন্য সে দ্বিতীয়বার আরেকবার এই যে সুন্দর করে চুড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমার সাথে দুষ্টুমি করছিল। আসলে আমরা এক একবারের এক এক মেয়ে এই সংসারে এসেছি, কিন্তু আমি মনে করি আমরা সবাই বোনের মতন, এবং আমি চেষ্টা করি আমার বোনদের সাথে একসাথে থাকবার। এই ক্লিপটা আবারও কেন নিয়েছি জানেন? প্রথমবার আমি না বেরেস্তা ছিটিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। পরে মনে পড়লো, আয় হায়, আমি তো বেরেস্তা করে রেখেছি, সেটা তো দেওয়া হয়নি। তো আমি যে বেরেস্তা করে রেখেছি সেটা প্রমাণ দেওয়ার জন্যই আরও একবার এই ক্লিপটা নিয়েছি। এটা হচ্ছে ডেজার্ট অংশ, তখনও অনেকেরই আমাদের খাওয়া শেষ হয়নি, অন্য সাইডে বসে অন্যরা খাচ্ছে। তো আমি ডেজার্টে এখানে করেছিলাম দুধ চিতই এবং একটা পুডিং। এছাড়াও আমার দেবররা বিভিন্ন রকম মিষ্টি এবং দই এনেছিল। এটা এনেছে আমার ছোট দেবর। এই মিষ্টিগুলো খেতে খুবই মজা। তারপর আমার সেজো দেবর এনেছে এই দইটা। তো আমরা আসলে খুব আনন্দের একটা মুহূর্ত কাটিয়েছি গতকাল দুপুরে। আর সব কিছুর পরে আমি খানিকক্ষণ রেস্ট নিয়ে গিয়ে এসব কুকারিজ বের হয়েছিল সেগুলোকে ধুয়ে এখানে আবার শুকাতে দিয়েছি। আসলে একটা পার্টি কিংবা একটা দাওয়াতে আগে থেকে শেষ পর্যন্ত পুরোটাই অনেকগুলো কাজ থাকে, পার্ট বাই পার্ট। যেমন এরপরে খাবার গুছিয়ে রাখা, ফ্রিজে ঠিকঠাক করে রাখা, এরকম অনেকগুলো কাজ থাকে। তো সব কিছু তো আসলে আপনাদের সাথে দেখানো হয় না। আমরা পরিপাটি অংশটুকু দেখাতে পছন্দ করি। তার পেছনের এবং সামনে যে আরও কিছু অংশ থাকে সেটা আসলে তুলে ধরা হয় না। সমস্ত কাজ শেষ করে সে দেখি ইউনি ঘুম ঘুম চোখে আমাকে ডাকছে, আয় চাকরানি আয়, আজ সারাদিন অনেক কাজ করেছিস, আয় আমার পাশে এসে একটু রেস্ট নে। তো এই ডাক তো আর উপেক্ষা করা যায় না। তো আপনাদেরকেও আর ত্যক্ত বিরক্ত করতে চাচ্ছি না। আপনারাও লম্বা সময় আমার বকবক শুনেছেন। আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার সাথে জুড়ে থাকতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।